সময়টা তখন 1890 সাল। জমিদার বাড়িতে সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে, কারণ আজ যে জমিদার নাম শুনে বড় ছেলে জাঙ্কুক সাহেব আসবে কিছু কাজে। সে দীর্ঘ 1 বছর পর বাড়িতে ফিরছেন। সেই উপলক্ষে আজকে বাংতান প্রাসাদে খুশি উল্লাস লেগে গিয়েছে। পুরো রাজ্যে মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে। রাজ্যের সব থেকে বড় নর্তকী দলকে ডেকে আনা হয়েছে নৃত্য করার জন্য। সবকিছু ঠিকঠাক ভাবে করবে, কোনো ভুল যেন না হয়। একটু পরেই আমার বীর পুত্র জাঙ্কুক আসবে, আর সব নর্তকীদের তৈরি রাখো। আচ্ছা জমিদার সাহেব। তার কিছুক্ষণ পর জাঙ্কুক ঘোড়ার পিঠে চড়ে বাংতান রাজ্যে প্রবেশ করে। তখন তাকে স্বাগতম জানাতে সব নর্তকীরাও আসে। বাবা, এসব কি? তুমি তো জানোই যে আমি এসব নর্তকীদের নাচ পছন্দ করি না। একদিন দেখলে কিচ্ছু হবে না বাবা, চলো বসো এখানে। এটা বলতে না বলতে দরজা দিয়ে নর্তকীদের দল প্রবেশ করে। প্রথমে নর্তকী দলের সবচেয়ে সুন্দরী নর্তকী কন্যা প্রবেশ করে। জাঙ্কুক না চাইতেও তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার সৌন্দর্যের দিকে। নর্তকীরাও এত সুন্দরী হয়? আসলে জাঙ্কুক আগে কখনোই নর্তকীদের নৃত্য দেখেনি। শুধুমাত্র বাবার জোড়াজুড়িতে জাঙ্কুক নাচ দেখতে আসে। এসে তার প্রথম নর্তকীকে মনে ধরে যায়। নর্তকীরা নাচছে, জাঙ্কুক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে মূলত তাকিয়ে আছে সবচেয়ে সুন্দরী নর্তকীটির দিকে, যার নাম তেইয়ং ওরফে তে। তে ভালোই বুঝতে পারছে যে জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। তে তো এটাই চায়। জাঙ্কুক বসে বসে নর্তকীদের নাচ দেখছে। এমন সময় তার ছোট ভাই সুগা তার সাথে দেখা করতে আসে নৃত্য মহলে। সুগা এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, ভাইয়া কেমন আছো? এই ভাইয়া। জাঙ্কুকের কানে যেন কোনো কথাই যাচ্ছে না। সে তো ঘোরের মধ্যে চলে গেছে তেকে দেখে। জাঙ্কুকের এমন আনমনা ভাব দেখে সুগা একটু ঝাঁকি দিয়ে বলে, কি হলো ভাইয়া? জাঙ্কুক সুগার কথা শুনে হঠাৎ চমকে ওঠে। কে? ও সুগা, তুই কি কিছু বলছিলি আমাকে? অনেকদিন পর দেখা, কেমন আছিস তুই? আমি তো ভালোই আছি। মহলে আসতে কোনো অসুবিধা হয়নি তো তোমার? আর কাজটা কি শেষ করে এসেছো? আরে না, কোনো অসুবিধা হয়নি আমার। আর হ্যাঁ, কাজটা সমাপ্ত করেই এসেছি। আচ্ছা এখন তুই যা তো, আমাকে নাচটা উপভোগ করতে দে। তোর সাথে পরে কথা বলবো। জাঙ্কুক আর কিছু না বলে পুনরায় নাচ দেখায় মনোযোগ দেয়। কিছুক্ষণের মধ্যে নাচ শেষ হয়ে গেল। নাচ শেষ হওয়ার সাথে সাথে নর্তকীরা সবাই সালাম দিয়ে চলে যেতে থাকে। তখন তেও হাসি মুখে জাঙ্কুককে সালাম জানায়। জাঙ্কুক তো তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার কানে তের সালামটা পৌঁছায় না। তে, আপনাকে জমিদার সাহেব ডেকেছেন। কি? আমাকে কেন? জাঙ্কুক কি আমাকে সন্দেহ করছে না তো আবার? তে ভয়ে ভয়ে জাঙ্কুকের কক্ষের দিকে এগিয়ে যায়। অন্যদিকে জাঙ্কুক তার কক্ষে বসে তের কথাই ভাবছিল। আসবো জমিদার সাহেব। জাঙ্কুক দরজার দিকে তাকিয়ে দেখলো সে সুন্দরী নর্তকী মেয়েটা। হ্যাঁ অবশ্যই। কিছু কি বলবেন সাহেব? তোমার নাম কি? আমি একজন নর্তকী, আমার নাম তে। নৃত্য করাই আমার কাজ, এর বেশি আমার আর কোনো পরিচয় নেই সাহেব। না আছে। কি সাহেব? তুমি এক রহস্যময়ী নারী। তোমার মাঝে অসম্ভব মায়া আছে, যা যে কোনো পুরুষকে তোমার দিকে আকর্ষণ করতে পারে। জাঙ্কুক তো তার আবেগের বশে সবকিছু বলে ফেলে। হ্যাঁ, তাহলে আমার নিশানাটা একদম ঠিক জায়গাতেই লেগেছে। জাঙ্কুক তাহলে আমার প্রতি আকর্ষিত হয়েছে। আচ্ছা, তুমি কি আমাকে চেনো? তোর পুরো বংশকে আমার চেনা আছে জিয়ন জাঙ্কুক। জি, আপনাকে কে না চেনে? বাংতান রাজ্যের জমিদার সাহেব নামজনের বড় ছেলে আপনি। এদিকে এসো। কেন সাহেব? যেটা বলছি সেটা করো। এটা বলে জাঙ্কুক থেকে একটা গলার মালা উপহার দেয়। আজকে এত সুন্দর নৃত্য উপহার দেওয়ার জন্য এটা তোমার ইনাম। শুক্রিয়া সাহেব। তুমি কি আজকেই চলে যাবে? জি সাহেব। ও আচ্ছা, যাও। সালাম সাহেব, আসি। বলেই তে জাঙ্কুকের কক্ষ থেকে বেরিয়ে যায়। তোমার অন্য পরিচয় হবে আমার ভালোবাসার মানুষ হিসেবে, আমার ব্যক্তিগত নর্তকী করে রাখবো। অতঃপর তুমিই হবে আমার সাহেবা। ইতিমধ্যে নর্তকী দলের সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে নর্তকী দলের সবচেয়ে সুন্দরী তেকে বড় জমিদার ব্যক্তিগত নর্তকী হিসেবে মহলে রাখা হবে। তে বাদে সব নর্তকী যেতে পারে। কি শুনছি আমি? এ তো মেঘনা চাইতে বৃষ্টি। আমি তো এটাই চাই, এই মহলে থাকতে।
আর তুই কিনা সেই ভুলটাই করলি জমিদার সাহেব। আমার মনে হয় তেকে বড় জমিদার সাহেবের মনে ধরেছে। এই মেয়েটা তো অনেক ভাগ্যবতী, আমাদের কপালে এসব ভালো নেই। এই মহলে এখন থেকে সে থাকবে। তে তার পোশাক পাল্টে এসে দেখে দলের সবাই মহল ছেড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এ কি, তোমরা এখনই চলে যাবে? হ্যাঁ, আপনি কিন্তু সাবধানে থাকবেন। এখানে অনেকেই এখন আপনাকে হিংসে করবে, কারণ আপনি এখন থেকে বড় জমিদার সাহেবের ব্যক্তিগত নর্তকী। হ্যাঁ ঠিক আছে, আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাহায্য করার জন্য। আরে না সাহেবা, আপনার জন্য তো এটুকু করতেই পারি। শোনো, বাবাকে বলে দিও আমাদের প্রতিশোধের প্রথম ধাপ সফল হয়েছে। তারপর তে তাদের সবাইকে বিদায় দিয়ে জাংকুকের কক্ষে যায়। আসবো সাহেব? হ্যাঁ অবশ্যই, তোমারই তো অপেক্ষা করছিলাম। এসো, ভেতরে এসো। তারপর তে জাংকুকের কক্ষে প্রবেশ করে। এই যে এই নুপুরটা পরে নাও। কেন সাহেব? উফ, বেশি কথা বলো না তো তে। আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না। জাংকুক আমাকে দিয়ে কি করাতে চাচ্ছে? ও কি আবার আমাকে সন্দেহ করছে? না না না। তারপর তে জাংকুকের দেওয়া নুপুরটা পরে নেয়। জাংকুক তখন হঠাৎ তার হাত দিয়ে তালি বাজায়, আর সাথে সাথে রুমটা অন্ধকার হয়ে যায়। চারদিকে ঢাকঢোল বাজতে শুরু করে। নাচো তে, নাচো। তে তখন জাংকুকের কথায় নাচতে শুরু করে। কিছুক্ষণ নাচার পর হঠাৎ করে তে খেয়াল করে দরজার সুগা দাঁড়িয়ে আছে। সেটা দেখে তে নাচের গতি কিছুটা কমিয়ে দেয়। আরে সুগা, তুই এখানে? আসলে ভাইয়া, আমি একটা কাজে এসেছিলাম। কি কাজ বল? তার আগে তুমি বলো, এই মেয়েটা এখানে কি করছে? তেকে আমি আমার ব্যক্তিগত নর্তকী হিসেবে এই মহলে রেখে দিয়েছি। আরে ভাইয়া, তুমি তো এসব... আমি জানি তুই কি বলবি, আমি এসব পছন্দ করি না। তাহলে হঠাৎ কেন আমি এসব করছি? জানি না কেন, কিন্তু ওর নৃত্য আমার অনেক পছন্দ হয়েছে, তাই ওকে আমার ব্যক্তিগত নৃত্যকন্যা হিসেবে রেখে দিয়েছি। ও আচ্ছা, কি জানি কাজের জন্য এসেছিলি তুই? আমি পরে এসে বলছি ভাইয়া। তারপর সুগা সেখান থেকে চলে যায়। সুগা কি বলতে এসেছিল আমাকে তা জানতেই হবে। ভাইয়া আবার ওই নর্তকী মেয়েটাকে পছন্দ করতে শুরু করেনি তো? না হলে হঠাৎ এত পরিবর্তন কেন? অন্যদিকে তে 2 ঘন্টা ধরে জাংকুককে নৃত্য করে দেখাচ্ছে। জাংকুক তো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েই আছে। তে এবার আর না পেরে নিচে বসে পড়ে। সাহেব, আমি আর পারছি না। আচ্ছা, এবার তুমি তোমার কক্ষে যাও, গিয়ে বিশ্রাম নাও। তারপর তে জাংকুককে সালাম দিয়ে তার কক্ষে চলে যায়। উফ, আমার জীবনেও আমি এত নাচ করিনি। ঢোলের তালে নিচে নিচে আমি আজকে সত্যি সত্যি নাচ নেওয়ালি হয়ে গেছি। এই নর্তকী বেশ ধরার জন্য তে অনেকদিন ধরে নৃত্য শিখেছে। তারপর নর্তকীদের সাথে থেকে তাদের সাথে জাংকুকের মহলে প্রবেশ করেছে। আমাকে এখন একটু বিশ্রাম নিতে হবে, এখন একটু ঘুমাই। তারপর তে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে একটা মেয়ে এসে তেকে কিছু খাবার দিয়ে যায়। তারপর তে খাবার শেষ করে মহল দেখার জন্য বেরিয়ে পড়ে তার কক্ষ থেকে। এই মহলে সবকিছুই জানতে হবে আমার। তে হাঁটতে হাঁটতে একটা সুন্দর পুকুর পাড়ে গিয়ে বসে। তে পানিতে পা ডুবিয়ে বসেছিল, সেটা দেখে জাংকুক তার কাছে আসে। এখানে কি করছো তে? জি সাহেব, কিছু নাই, এমনিতেই বসে আছি। তোমার জন্য আমি একটা বেলি ফুলের মালা এনেছি, তোমার লম্বা চুলে অনেক সুন্দর মানাবে। আমার জন্য সাহেব? এদিকে এসো, মালাটা পরিয়ে দেই তোমায়। বাহ, জাংকুক কি আমায় পছন্দ করতে শুরু করেছে তাহলে? এটাই তো আমি চাই। প্রথমে তাকে আমার প্রেমের জালে ফাঁসাবো, তারপর প্রতিশোধ নেব। মাফ করবেন সাহেব। কেন তে, কি হয়েছে? আমাদের যদি এই অবস্থায় কেউ দেখে ফেলে তাহলে খারাপ কিছু ভাববে। আপনি বরং মালাটা আমার হাতে দিয়ে দিন, আমি নিজেই পরে নেব। আচ্ছা তে, এই নাও। তারপর তে মালাটা হাতে নিয়ে ওইখান থেকে দৌড়ে চলে আসে। সুগা দূর থেকে সবকিছুই দেখে ফেলে। আমি বুঝে গিয়েছি ভাইয়া, তুমি এই মেয়েটার প্রেমে পড়ে গেছো। সুগা তের পিছন হাঁটা শুরু করে তের কক্ষে পৌঁছে যায়। কে? ও
আপনি ছোট সাহেব? এই মেয়ে, কে তুমি? আর কি উদ্দেশ্য নিয়ে আমাদের এই জমিদার মহলে এসেছো? আপনি এসব কি বলছেন ছোট জমিদার সাহেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, আজ থেকে তোমার ওপর আমার সব সময় নজর থাকবে, তাই একটু সাবধানে থেকো। সুগার কিছু না বলে চলে যায় তের কক্ষ থেকে। ভাইয়া, আসতে পারি? হ্যাঁ আয়, কি হয়েছে বল। ভাইয়া, একটা প্রশ্ন করি, সেটার উত্তর সোজা সাপটা দিবে। আচ্ছা বল, কি প্রশ্ন? ভাইয়া, তুমি কি ওই মেয়েটাকে পছন্দ করো? এটা কেমন প্রশ্ন সুগা? বলো ভাইয়া, তা না হলে ওকে কেন তুমি তোমার ব্যক্তিগত নর্তকী কন্যা হিসেবে এই মহলে রেখে দিয়েছো? তুমি জানো মেয়েটার আসল পরিচয় কি? দেখ সুগা, তুই আমার ছোট ভাই বলে তোকে কিছু বলছি না। ও নর্তকী বলে কি ও মানুষ না? না ভাইয়া, আমি সেটা বলতে চাইনি। তুমি তো জানোই আমাদের চারদিকে অনেক শত্রু রয়েছে। ও যদি কোনো শত্রু দলের হয়ে এই মহলে প্রবেশ করে আমাদের উপর নজর রাখার জন্য। মানে তুই এগুলো কি বলছিস? তুই একটু বেশি ভেবে ফেলেছিস। তুই এমন কোনো কিছুই করবে না। তুই একজন নর্তকী, নৃত্য করাই তার কাজ। তোমার মনে তার জন্য এর থেকে বেশি কিছু নেই তো ভাইয়া? হ্যাঁ, না মানে আমি তাকে পছন্দ করি কিনা তা আমি জানি না, তবে আমার মনে তার জন্য আলাদা একটা টান অনুভব করি। মেয়েটার মধ্যে লুকিয়ে আছে অসংখ্য মায়া। ওকে দেখলে আমার অন্যরকম অনুভূতি হয়। সুগা তার ভাইয়ের কথা শুনে কি বলবে সেটাই বুঝতে পারছে না। আচ্ছা সুগা, তুই হঠাৎ এমন প্রশ্ন করলি কেন? না, এমনি জিজ্ঞেস করলাম ভাইয়া। ও আচ্ছা, আমি এবার আসি। সুগা চলে যায়। ইতিমধ্যে পুকুর পাড়ে কাহিনীটা জমিদার নামজনের কানে চলে গেছে। একজন দাসী গিয়ে নামজনকে সবকিছুই বলে দিয়েছে। এ কি আছো, জাঙ্কুককে এক্ষুনি ডেকে আনো। আচ্ছা জমিদার সাহেব। দাসী জাঙ্কুকের কক্ষের সামনে এসে বলে, বড় সাহেব, আপনাকে জমিদার সাহেব ডেকে পাঠিয়েছেন, এক্ষুনি যেতে হবে আপনাকে। হঠাৎ বাবা আমাকে কেন ডাকলেন? তারপর জাঙ্কুক নামজনে কক্ষে আসে। আসবো বাবা? হ্যাঁ আসো। কিছু বলবেন বাবা? জাঙ্কুক, আমি এসব কি শুনছি? তুমি এক নর্তকীর সাথে? ছি, আমি কি এমন করেছি বাবা? জাঙ্কুক, তুই একজন নর্তকী, তুমি ওকে তোমার ব্যক্তিগত নর্তকী হিসেবে রেখে দিয়েছো। কিছু বলিনি। আবার তুমি ওকে একটা কক্ষ দিয়েছো, তাও আমি কিচ্ছু বলিনি। সব সহ্য করে নিয়েছি। তুমি ভুলে যেও না যে তুমি একজন জমিদার, আর ওই মেয়েটা একজন সামান্য নর্তকী। ওর সাথে কিসের এত মেলামেশা তোমার? বাবা, আপনার কথা শেষ হয়ে গেলে আমি এবার যাই। এসব ফালতু কথা শোনার আমার সময় নেই। জাঙ্কুক, জাঙ্কুক, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের ওপর কথা বলেছো? চিল্লিয়ে লাভ নেই বাবা, এটা আমার জীবন, তাই আমার যা ভালো লাগবে আমি তাই করব। তোমার মাথা থেকে ওই মেয়েটার ভূত কিভাবে নামাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। জাঙ্কুক তার বাবার সাথে আর কথা না বাড়িয়ে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে তে এই মহলের ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। মহলে তো আসলাম, এখন আমি কি করব একা একা? আর বাবা মাই বা কি করছে? অনেক মনে পড়ছে তাদের কথা। না, এভাবে ভেঙে পড়লে চলবে না। যেই উদ্দেশ্যে আমি এই মহলে এসেছি সেটা আমাকে করতেই হবে। তে বসে বসে তার মা বাবার কথা ভাবছিল, তখন তার কাছে একটি মেয়ে আসে। এখানে একা একা বসে আছো কেন তুমি? তে তখন মেয়েটার দিকে তাকায়। না মানে এমনি বসে আছি। আপনি কে? আপনাকে তো চিনতে পারিনি। আমি বড় জমিদার সাহেবের মামাতো বোন। ও আচ্ছা, তা আপনার নাম কি? আমার নাম লিসা। তোমার নাম কি? আমার নাম তে। তে, তুমি না অনেক সুন্দর নৃত্য করো, আমাকে শিখাবে এমন নৃত্য? হ্যাঁ অবশ্যই, কেন শেখাবো না? এটাই সুযোগ এই মেয়েটার কাছ থেকে এই মহল সম্পর্কে সকল তথ্য জেনে নেওয়ার। কবে শিখাবে? শিখাবো। আচ্ছা, আপনি আমাকে একটা সাহায্য করবেন? কি সাহায্য বলো? এই মহল সম্পর্কে কিছু বলবেন আমায়? আসলে আমি এই মহল সম্পর্কে কিছুই জানি না। কোথায় কে আছে? হ্যাঁ সব বলবো তোমায়, কি জানতে চাও? আচ্ছা, এই জমিদার মহলের সবাই কেমন? এই মহলের সবাই তো অনেক বেশি ভালো। আর বড় জমিদার সাহেব কেমন? বড় ভাইয়ে তো আরো বেশি ভালো। মেয়েদের প্রতি তার কোনো লালসা নেই। এক কথায় সে মানুষ হিসেবে পরিপূর্ণ। লিসার মুখে জাঙ্কুকের এমন ভালো কথা শুনে তের কেমন যেন লাগছিল। কিন্তু আমি তো শুনলাম জাঙ্কুক অনেক খারাপ একজন মানুষ। আচ্ছা, আমি এবার আসি, অন্য একদিন সবকিছু বলবো। আচ্ছা, আর শুনুন, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। তুমি খুব মিষ্টি একটা মেয়েতে। আমারও তোমার সাথে কথা বলে অনেক বেশি ভালো লেগেছে।
লিসা হলো জাংকুকের মামাতো বোন, তাই তে তাকে চিনতে পারেনি। লিসা কাল জাংকুকের সাথে এই মহলে এসেছে, তখন লিসাতের নৃত্য দেখে তার অনেক বেশি ভালো লেগেছে, তাই লিসাতের কাছ থেকে নাচ শিখতে এসেছে। অন্যদিকে নামজুন তার কক্ষে রেগে বসে আছেন। এমন সময় জিন আসে। কি হয়েছে, আপনি এমন রেগে আছেন কেন? জাংকুক যে নর্তকীর প্রেমে হাবুডুবু খাচ্ছে, সেই খেয়াল কি আছে তোমার? কি সব বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলেছি আমি। আর শোনো, আমার মিত্র জেহবের মেয়ে জাংকুককে পছন্দ করে, আমি তার সাথে জাংকুকের বিবাহ দেব। আর সে কিনা সাধারণ একটা নর্তকীর সাথে মেলামেশা করছে। জেহবের বড় মেয়ে মানে আয়ুর কথা বলছেন আপনি? হ্যাঁ, আমি আয়ুর কথা বলছি। আয়ুর সাথে বিয়ে হলে অনেক ফায়দা আছে আমাদের। জাংকুক কি জানে এসব বিষয়ে? তাকে তো জানানো উচিত, তারও তো মতামতের দরকার আছে। একদম চুপ, আমার কথা শেষ কথা। জাংকুকের সাথে আয়ুর বিবাহ হবে, আর এটাই আমার শেষ কথা। এটা বলে নামজুন সেখান থেকে চলে যায়। জাংকুক তো এই আয়ু মেয়েটাকে একদমই পছন্দ করে না, আর বিবাহ তো দূরের কথা, না জানি সামনে কি ঝড় আসতে চলেছে। রাতেতে তার কক্ষে বসে বসে ভাবছিল কি করবে, তখনই হঠাৎ জাংকুক তের কক্ষে প্রবেশ করে। সাহেব, আপনি এখানে, তাও আবার এত রাতে? কেন, কোনো সমস্যা আছে? আরে সাহেব, কি যে বলেন না, সমস্যা হতে যাবে কেন? এই মহলে সবকিছু তো আপনাদেরই, আর এইসব কিছু একদিন তোমারও হবে তে। মানেটা না হয় আজকে অজানাই থাক, সময় হলে ঠিকই জানতে পারবে। সাহেব, আমি আপনার কথা কিছুই বুঝতে পারি না, কখন কি বলেন কখন কি করেন কিছুই মাথায় ঢোকে না আমার। তোমার ছোট্ট মাথায় এত কিছু ঢোকানো লাগবে না, সময় হলে আমি নিজেই ঢুকিয়ে দেব। আচ্ছা, কিন্তু সাহেব এখানে এসেছেন কেন? কিছু কি লাগবে আপনার? হ্যাঁ, লাগবে তো। কি লাগবে? তোমাকে। জাংকুকের কথা শুনেতে তো রীতিমতো ভ্যাবাচেকা খেয়ে যায়। না মানে, আমি তো তোমার নৃত্য দেখতে এসেছি। ও আচ্ছা, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে ডেকে নিতেন। তে, তুমি না অনেক বেশি কথা বলো। এবার চলো আমার কক্ষে, আজকে সারা রাত তোমার নাচ দেখব। কি, সারা রাত? হ্যাঁ, কেন, কোনো সমস্যা আছে? না। তাহলে এবার চলো। তারপর তে জাংকুকের কক্ষে যায়। টানা 3 ঘন্টা ধরে তে নাচ করছে, থামার কোনো নামই নেই। তে এবার না পেরে জাংকুককে বলে, সাহেব সাহেব, আমি আর পারছি না, কালকে সকালে আবার নাচ করব। কেবলমাত্র 3 ঘন্টায় তো নৃত্য হয়েছে, এখনো তো পুরো রাত পড়ে আছে। একটু বিশ্রাম নিয়ে আবার নৃত্য শুরু করো। আচ্ছা সাহেব। অন্যদিকে জমিদার নামজুন সাহেবের কানে পৌঁছে গেছে তে জাংকুকের কক্ষে আছে, তাও আবার এত রাতে। নামজুন রেগে মেগে জাংকুকের কক্ষের দিকে আসতে থাকে। নামজুন জাংকুকের কক্ষে প্রবেশ করে দেখতে পায় জাংকুক বসে আছে আর তে নৃত্য করে দেখাচ্ছে। জাংকুক, এখানে সব কি হচ্ছে? বাবা, তুমি এখানে? তে নামজুনকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জাংকুক, তুমি একজন জমিদার পুত্র হয়ে একজন সামান্য নর্তকীকে নিজের কক্ষে নিয়ে এসেছো, মানুষজন কি ভাববে? আমার মান সম্মান তুমি কি সব মাটিতে মিশিয়ে দেবে? বাবা, একদম চিল্লাবা না, বলে দিলাম। কিসের সম্মান? তুমি সম্মানের জন্য চাচাজানকে এই মহল থেকে বের করে দিয়েছো। আমার যা ইচ্ছা আমি তাই করব, এতে তোমার সমস্যা কোথায়? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি জাংকুক, তুমি আমার মুখের উপরে কথা বলছো? যেই মানুষ কিনা নিজের মান সম্মান রাখার জন্য নিজের ভাইকে মহল থেকে বের করে দিতে পারে, তার সাথে আমি আর কিভাবেই বা কথা বলবো? তুমি বলে দাও বাবা। শোনো জাংকুক, সোবিন একজন নর্তকীকে ভালোবেসেছিল, আর সেটাই ছিল তার বড় ভুল। কেন বাবা, নর্তকীরা কি মানুষ না? তাদের কি ভালোবাসা যায় না? না, ভালোবাসা যায় না, তারা শুধু নাচ করতে আর রাতে বিছানাতেই মানায়, সংসারেতে না। জাংকুক আর তার বাবার এসব কথাগুলোতে শুনতে থাকে। তের তো ধারণা ছিল জাংকুকও তার বাবার মতো হবে, কিন্তু এখন তার মনে হচ্ছে জাংকুক তার বাবার উল্টো। কালকে তুমি তৈরি থেকো, আমার মিত্র জেহবের মেয়ের সাথে তোমার বিবাহের আলাপ হবে কালকে। কি বিবাহ? জীবনেও না, আমি ওই মেয়েকে কোনোদিনও বিয়ে করব না বাবা। বিবাহ তো তোমায় আয়ুকেই করতে হবে, আর এটাই আমার শেষ কথা। জাংকুক আর নামজুনে চিল্লাচিল্লি শুনে সেখানে জিন আর সুগা সহ আরো অনেকেই আসে। কি হয়েছে এখানে এত চিল্লাচিল্লি কিসের? কি হলো, আপনি এত চিল্লাচ্ছেন কেন? শান্ত হন, আপনার তো শরীর খারাপ করবে। তুমি একদম চুপ থাকো, বলে দিলাম। তোমার কারণে ছেলেটা আজকে এমন হয়েছে।
বাবা মাকে একদম এর মাঝে টেনে আনবেন না। আর আপনি এভাবে কেন কথা বলছেন মায়ের সাথে? জাঙ্কুক, তুমি একজন জমিদারের পুত্র হয়ে সাধারণ একজন নর্তকীকে ভালোবেসেছো? ছি জাঙ্কুক, নর্তকীরা কি মানুষ না বাবা? আর হ্যাঁ, আমি তেকে ভালোবাসি। আর বিবাহ যদি কাউকে করতেই হয় তাহলে আমি ওকেই বিবাহ করব। শেষ পর্যন্ত জমিদার জিয়ন জাঙ্কুক আমার জালে জড়িয়ে পড়লেন তো বিষাক্ত করে তুলবো আমি আপনার জীবন। কি হচ্ছে কি? সবাই থামো বলছি। সুগা, জাঙ্কুককে বোঝাও ও সামান্য একটা নর্তকীর জন্য আমার সাথে এভাবে কথা বলতে পারে না। বাবা, কাল সকালে এই ব্যাপারে আমরা সবাই কথা বলবো। এখন চলুন, অনেক রাত হয়ে গিয়েছে। জাঙ্কুক আর কি বলবে? সে তার বাবার এমন নিচু মন মানসিকতা দেখে তার নিজের ওপরেই ঘৃণা হচ্ছে। দেখে তার বাবা এমন নিচু চোখে দেখে। তে তুমি কিছু মনে করো না সাহেব, আমি এখন আসি, অনেক রাত হয়ে গিয়েছে। আচ্ছা যাও। তারপর তে সেখান থেকে তার কক্ষে চলে যায়। কি হচ্ছে সব? জাঙ্কুককে আমি যেমন ভেবেছিলাম সে তার ঠিক উল্টো। উনি আমার জন্য তার বাবার সাথে ঝগড়া করলেন। না নাতে, জাঙ্কুকের প্রতি দুর্বল হলে চলবে না। আমি এই মহলে প্রতিশোধ নিতে এসেছি, আর সেটা নিয়েই যাব। অন্যদিকে তার পরের দিন নামজুন আয়ুকে তাদের মহলে আমন্ত্রণ জানায়। আয়ু মহলে এসে জাঙ্কুকের কক্ষে চলে যায়। জাঙ্কুক, আসতে পারি? কে? আমি আয়ু। জাঙ্কুক, তুমি এখানে কেন? ও মা, আমি তো এখন থেকে এই মহলেই থাকবো তোমার বউ হয়ে। কি? শোনো আয়ু, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। আমাদের বিবাহের আলাপ চলছে জাঙ্কুক। জমিদার সাহেব আমাকে তোমার বউ বানাতে চান, সেটা ওনার ব্যাপার। কি বলছো তুমি এসব? প্লিজ আয়ু, এখন এসব ব্যাপারে কথা বলতে আমার ভালো লাগছে না। যাও তো তুমি এখান থেকে। বলে জাঙ্কুক সেখান থেকে আয়ুকে বের করে দেয়। যতই তুমি আমাকে না করো জাঙ্কুক, আমার বিবাহ তো তোমার সাথেই হবে। সেটা তুমি মানো আর না মানো, তুমি শুধুমাত্র আমার, আর কারো না। অন্যদিকে তে বসে বসে কাল রাতের হওয়া ঘটনাগুলোর কথা ভাবছিল। আচ্ছা, জাঙ্কুক কি আমাকে সত্যিই ভালোবাসে? না না তে, এসব কি ভাবছিস? তোর কি মনে নেই ওরা তোর বাবা মার সাথে কি করেছিল? দুর্বল হলে চলবে না তে, তোকে শক্ত হতে হবে। অন্যদিকে সুগা তেকে সন্দেহ করছে। এই কাই, এদিকে এসো। জি সাহেব, বলুন। তে মেয়েটার দিকে সবসময় নজর রাখবে। সে কোথায় যায়, কি করে, এই সব কিছু নজরে রাখবে। আর সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে আমাকে জানাবে। জি ছোট সাহেব। হ্যাঁ, যাও এবার তুমি। এই তেকে দেখে কোনো দিক থেকে নর্তকী বলে মনে হয় না আমার। নিশ্চিত কোনো উদ্দেশ্যেই এই মহলে এসেছে। তারপর সুগা জাঙ্কুকের সাথে এই বিষয়ে কথা বলতে তার কক্ষে যায়। ভাইয়া, আসতে পারি? হ্যাঁ আয়। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে তের বিষয়ে। তেকে নিয়ে আবার তোর কিসের জরুরি কথা? ভাইয়া, চেনা নেই জানা নেই তুমি মেয়েটাকে আমাদের মহলে কেন থাকতে দিয়েছ? পরে যদি মেয়েটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, তুমি তার পরিচয় জানো? তেকে আমি এমনি এমনি এই মহলে আশ্রয় দেইনি সুগা। ওর সম্পর্কে আমি সবকিছুই জানি। আমার তো তেকে দেখে মনে হয় না যে ও একজন নর্তকী। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তে কোনো নর্তকী নয়। কি? হ্যাঁ, তে হলো সবিন চাচার মেয়ে। সবিন চাচার মেয়ে তে? সেটা তুমি কিভাবে জানলে ভাইয়া? আর সবিন চাচা কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, তিনি এখনো বেঁচে আছেন, কিন্তু বাবা তো তাকে আর তার স্ত্রীকে মেরে ফেলার হুকুম দিয়েছিল, কারণ তিনি একজন নর্তকীকে বিয়ে করেছিল। তাই সবিন চাচাকে তখন দাদিমা বাঁচিয়ে নিয়েছিল সুগা। দাদিমা মৃত্যুবরণ করার আগে আমাকে আর মাকে সেই বিষয়ে জানিয়ে দিয়েছেন। তাহলে তুই আমাদের বোন হয়? তোর বোন হবে সুগা, আমার না। মানেটা হলো আমি যখন ছোট ছিলাম তখন তের সাথে আমার বিবাহের আলাপ করে গিয়েছিল দাদিমা। কি? হ্যাঁ, তেকে যেদিন আমি প্রথম দেখি সেই দিনই তার প্রেমে পড়ে গেছি সুগা। আমরা তেকে বুঝতে দিব না যে ওর আসল পরিচয় আমরা জানি। কিন্তু তে পরিচয় লুকিয়ে কেন আসলো আমাদের মহলে? বাবা যখন জানতে পারে সবিন চাচা একজন নর্তকীকে বিয়ে করেছেন, তখন সাথে সাথে তাকে মেরে ফেলার হুকুম দিয়েছিল। যে তাকে মেরে ফেলতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তখন তের মা মানে ইয়নজুন চাচির পেটে বাচ্চা ছিল। তখন বাবার পাঠানো গুন্ডারা তের মায়ের পেটে লাথি মেরেছিল, যার কারণে তার বাচ্চা পেটেই মারা যায়। আর সেই প্রতিশোধ নিতেই তে এসেছে আমাদের মহলে। এখন আমরা কি করব? কিছুই না, তের আসল পরিচয়টা শুধু গোপন রাখতে হবে। আচ্ছা ঠিক আছে,
তারপর সুগা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে আজকে বাংতান মহলে কি যেন অনুষ্ঠান আছে, তাই তেকে তৈরি হতে বলেছেন জমিদার। জমিদার নাম জানি ভিতরে কিছু তো একটা চলছে, তা না হলে কাল এত ঝামেলা হলো, আর আজ আবার কিসের অনুষ্ঠান হবে। তারপর তে তৈরি হয়ে অনুষ্ঠানে চলে যায়, গিয়ে দেখে জাংকুক তার বাবার পাশে বসে আছে, তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। শোনো সবাই, আজকে আমি একটা ঘোষণা দিতে এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। কি ঘোষণা জমিদার সাহেব? আমি রূপনগরে জমিদারের কন্যা মানে আয়ুর সাথে আমার পুত্র জাংকুকের বিবাহ ঠিক করেছি। কি হচ্ছে কি এসব বাবা? তুমি আমার মতামত না নিয়ে কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারো? জাংকুক, যা কিছু হচ্ছে সবকিছু চুপচাপ দেখো, না হলে তের পেছনে যাদের দেখতে পাচ্ছ আমার এক ইশারাতে তের দেহ থেকে মাথা আলাদা করে দিবে। বাবা, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? এতটা নিচে নেমে গেছো তুমি? আমি শুধু আমার সম্মান রক্ষা করছি, আর কিছুই না জাংকুক, তুমি ভুল কাজ করেছো। জাংকুক চুপ হয়ে যায়। আয়ুকে নিয়ে এসো। সাহেব, আয়ু সাহেব আর তৈরি হতে কিছুটা সময় লাগবে। আর কত সময় নেবে তৈরি হওয়ার জন্য? এবার নিয়ে এসো তাকে। জি জমিদার সাহেব, আনছি তাকে। তারপর নামজনের নির্দেশে আয়ুকে নিয়ে আসা হয় অনুষ্ঠান মহলে। জাংকুক, আমার কেমন লাগছে বলো তো? দেখো আয়ু, তোমার সাথে কথা বলা মুড নেই আমার এখন, দয়া করে যাও তো এখান থেকে। বলে জাংকুক ওই জায়গা থেকে চলে যায় তেকে খুঁজতে। শুনুন সবাই, এখন আমরা সবাই একটু নৃত্য উপভোগ করব। এই যাও, নৃত্যকন্যাকে ডেকে পাঠাও। তখন চারদিকে ঢোল বাজতে শুরু করে। নাচো নর্তকী। কি হচ্ছে কি বাবা? তে আমার ব্যক্তিগত নর্তকী, আমার অনুমতি ছাড়া ওকে নাচাতে পারো না তোমরা। এ তো কেবল শুরু জাংকুক, আগে আগে দেখো কি কি হয়। তে সবার সামনে নাচছে। জাংকুক রাগে তার হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে, রাগে তার শরীর তরতর করে কাঁপছে। কে এই মেয়ে এত সুন্দর নাচ করছে? ভাই নামজুন, ওকে না আমার খুব বেশি পছন্দ হয়েছে, ওকে আমি এক রাতের জন্য চাই। অবশ্যই, কেন নয়? নামজুনের কথা শুনে জাংকুকের ভেতরটা আটকে ওঠে। তে ভয়ে দোপা পিছিয়ে যায়। না, এটা কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? আমি ওকে অনেক টাকা দেব, ওর তো এটাই কাজ, বিছানায় সুখ দেওয়া। চুপ, একদম চুপ, আর একটা বাজে কথা বললে তোকে এখানেই মেরে পুঁতে ফেলবো। জাংকুক, সামান্য একটা নর্তকীর জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলছো? তে কোনো নর্তকী না। জাংকুকের কথা শুনে সেখানে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে যায়। মানে তাহলে তে কে? এই মেয়েটা কি আমাদের শত্রুদের কোনো গুপ্তচর? জাংকুক এসব কি বলছে? ও কি তাহলে আমার আসল পরিচয়টা জেনে ফেলেছে? কে কোথায় আছো? এই মেয়েকে এক্ষুনি বন্দি করো। না বাবা, কেউ সামনে এগোবে না, না হলে খুব খারাপ হয়ে যাবে। সুগা, তুমিও এসবে মিলে আছো? বলো, এই মেয়েটা কে? তে হচ্ছে সোবিন চাচার মেয়ে। জাংকুকের কথা শুনে নামজন সেখানে থমকে যায়। কি বলছো জাংকুক? হ্যাঁ বাবা, ভাইয়া যা বলছে তা ঠিকই বলছে। তার মানে তুমিও জানতে সুগা? হ্যাঁ, কিন্তু আমিও প্রথমে জানতাম না, ভাইয়া আমাকে বলেছে। তার মানে জাংকুক আমার ব্যাপারে সবকিছু আগে থেকে জানতো, আর আমি বোকার মতো তার সামনে অভিনয় করে গেছি। আমার পরিচয়টা যেহেতু সবাই জেনে গিয়েছো, তাহলে আর লুকিয়ে কি লাভ? আপনার জন্যই আমার বোন আমার মায়ের পেটে মারা যায় জমিদার নামজন সাহেব। কি আমার জন্য? কিন্তু আমি তো কাউকে মারার কথা বলিনি। আর আমার ভাই কোথায়? কিসের ভাই? লজ্জা করেন আপনার আমার বাবাকে নিজের ভাই বলতে? তাকে মেরে ফেলার হুকুম দিয়েছিলেন আপনি। কি বলছো মা এসব? আমি কেন আমার ভাইকে মেরে ফেলার হুকুম দেব? হ্যাঁ, আমি নারাজ ছিলাম তার উপরে, কারণ সে একজন নর্তকীকে বিয়ে করেছিল, তাই বলে তাকে মেরে ফেলার কথা আমি জীবনেও ভাবতে পারি না। বাহ নামজন সাহেব, আপনি তো ভালোই নাটক করতে পারেন। বাবা, আপনি যদি সোবিন চাচাকে মেরে ফেলার ঘোষণা না দেন, তাহলে কে দিয়েছিল? তার মানে এখানে নিশ্চিত অন্য কেউ আছে। সেটা ভাবার বিষয়। সেটা নামজন সাহেব ছাড়া আর কেউই হতে পারে না। শেষ করে দেব আমি আপনাকে, আপনার পরিবারকে। তে তুমি শান্ত হও, বাবা এমন কাজ করতে পারে না। হ্যাঁ, আমি এবার বুঝতে পারছি এটা কার কাজ। কার কাজ? একবার তার নামটা শুধু বলুন। এটা আয়ুর বাবা জেহুপের কাজ। কারণ সুবিনের সাথে জেহুপের ছোট বোন সানার বিবাহের কথা ছিল, কিন্তু সুবিন তো ইয়নজুনকে বিয়ে করে ফেলে।
আর সেটার বদলা নিতে জিহব আপনার নাম নিয়ে সুবিন চাচাকে মেরে ফেলার ঘোষণা দিয়েছিল, তাই না? জিহবকে তো আমি ছাড়বো না। ও আমার ভাইকে আমার থেকে আলাদা করেছে। না না আঙ্কেল, আমার বাবা এটা করতে পারে না। আপনি না বলছিলেন আমাকে জাঙ্কুকের বউ বানাবেন? যার বাবা এমন নিচু, তার মেয়েকে আমি জীবনেও আমার পুত্রবধূ বানাবো না। না আঙ্কেল, আমি জাঙ্কুকে ভালোবাসি আর ওকে বিবাহ করব। এই মেয়ে, তোমার বাবা কোথায়? ওর সাথে আজকে আমার বোঝাপড়া আছে। এই কে কোথায় আছো? জিহবকে এক্ষুনি খুঁজে এনে আমার সামনে হাজির করো। বাবা শান্ত হন, আমি ওই জিহবকে দেখে নেব। তেমা এদিকে আয় আমার বুকে। আমায় মাফ করে দিন চাচাজান, আমি না জেনে আপনাদেরকে ভুল বুঝে এসেছি এতদিন ধরে। না মা, এভাবে বলিস না, তোর কোনো ভুল নেই। দেখি একটু সরুন তো। তেমা আয় আমার বুকে আয়। চাচি যান, এবার বলে ফেলি আসল কথা সবাইকে। কি কথা জিন? মা মারা যাবার সময় আমায় বলে গিয়েছিলেন বড় হয়ে যেন তে আর জাঙ্কুকের বিবাহ দেওয়া হয়। কি মা কি জানতেন সুবিনের একটা মেয়ে আছে? হ্যাঁ, মা জানতেন সেটা। আরে এটা তো ভালো কথা, আমি রাজি মাকে আমার জাঙ্কুকের বেগম বানাতে। জাঙ্কুক তার বাবার কথা শুনে তের দিকে তাকায়। চাচা যান, বাবার সাথে দেখা করবেন না? কোন মুখ নিয়ে আমি তার সামনে যাব মা? বাবাকে আমি সবকিছু বুঝিয়ে বলবো চাচা যান, আপনি কিছু চিন্তা করবেন না। তার কিছুক্ষণ পর আয়ুর বাবা মানে জিহব আর তের বাবা মা সবাই উপস্থিত হন বাংতার মহলে। সুবিন ভাই, আমায় ভুল বুঝিস না, আমি এই সব কিছু জানতাম না। এই সব কিছু করেছে জিহব। ভাইয়া আমায় তে সবকিছু খুলে বলেছে। আয় আমার বুকে আয়, অনেকদিন পর তোকে দেখতে পেয়েছি। বাবা, এই জিহবের এখন কি করব? ওকে কি শাস্তি দেওয়া যায়? এক্ষুনি এই জিহবকে বন্দি করো, আজকে ওর গর্দান নেব। ওর এত বড় সাহস, আমার ভাইকে এত বছর দূরে করে রেখেছে আমার কাছ থেকে। নামজুন ভাই, আমাকে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। এটা ভুল নয়, এটা অন্যায়, আর অন্যায়ের কোনো ক্ষমা নেই জিহব। তারপর জিহবকে সেখান থেকে টেনে হিস্ট্রে নিয়ে চলে যায় কিছু লোক। শোনো সবাই, আজ থেকে সুবিন আমাদের মহলেই থাকবে, আমাদের সাথে। তারপর সবার মধ্যে সবকিছু আগের মতো ঠিকঠাক হয়ে যায়। সবাই তো অনেক বেশি খুশি, বিশেষ করে জাঙ্কুক। পরের দিন তে বাহিরে তার বান্ধবী জিমিনের সাথে বসে কথা বলছিল। তে আজকে দেখলাম জাঙ্কুক ভাই আছে না, অনেক সুন্দর দেখতে। এই একদম নজর দিবি না, বলে দিলাম কিন্তু। দূর। আচ্ছা, জাঙ্কুক ভাইয়ের ছোট ভাইটা আছে না, তাকেও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তে সুগার সাথে আমার প্রেম করিয়ে দে না। বাবারে, আমি এসবের মধ্যে নেই, সুগাজি রাগি। থাক, আমি নিজে বেটাকে পটিয়ে নেব। আমি কি কম সুন্দরী নাকি? হ্যাঁ, তুই তো আমার সুন্দরী বান্ধবী। তে মহলের বাগানে বসেছিল, তখনই জাঙ্কুক সেখানে আসে। কি করছো তে? সাহেব আপনি? উফ তে, তুমি এখন আমাকে সাহেব বলছো? আর কয়েকদিন পরেই আমাদের বিবাহ হবে। তে তো জাঙ্কুকের কথা লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। তে কয়েকদিনে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে, আর জাঙ্কুক তো তেকে আগে থেকেই ভালোবাসতো। কয়েকদিন পর বেশ ধুমধাম করে তে আর জাঙ্কুকের বিবাহের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে সবাই আসে তাদের বিবাহে, কারণ জাঙ্কুক আর নামজুনকে সবাই চেনে। তারা পূর্বপুরুষ থেকে সবাই বীর যোদ্ধা। তারপর তে আর জাঙ্কুকের বিয়েটা সম্পন্ন হয়ে যায়। তে তো সুন্দর করে সেজে গুজে বাসর ঘরে বসে আছে, জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। কি হলো, এত সময় ধরে এই ভারী কাপড় পরে বসে আছি, তার আসার তো কোনো খবরই নেই। 10 মিনিট পর জাঙ্কুক তার কক্ষে প্রবেশ করে। এসে তের পাশে বসে তার ঘোমটাটা উঠিয়ে তের মুখ দেখে। তে আমার দিকে তাকাও। না, তাকাবো না। এত সময় ধরে কোথায় ছিলেন আপনি? আমি এত ভারী কাপড় পরে বসেছিলাম সে কখন থেকে। দুঃখিত বেগম সাহেবা, বাইরে বন্ধুরা জোর করে আটকে রেখেছিল। তারপর জাঙ্কুক তের মুখ উঁচু করে তের কপালে একটা চুমু খায়, আর তে ঝটপট করে জাঙ্কুকের পা ছুঁয়ে সালাম করে। জাঙ্কুক মনোযোগী চোখে তের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। আজকে শাড়ি পরিহিতা তেকে একজন পূর্ণাঙ্গ নারী লাগছে, যে নারী জাঙ্কুকের ব্যক্তিগত। কি হলো, কি দেখছেন এভাবে? জাঙ্কুক তার একটা আঙুল তের ঠোঁটের উপর রাখে, তারপর আচমকা তেকে কোলে তুলে নেয়। তারপর থেকে নিয়ে গিয়ে নরম তুলতুলে বিছানার উপর শোয়ায়। তে লজ্জায় তার চোখ দুটো বন্ধ করে নেয়। এই রাত তোমার আর আমার তে, আজ তোমাকে নিজের করে নিব। কামড় দিচ্ছ কেন? লাগছে তো আমার। দুঃখিত, নিজের আবেগকে কন্ট্রোল করতে পারছি না তে।
রাতের গভীরে তারা শুরু করলো তাদের নিজের জীবনের নতুন সূচনা।